বলছে? হ্যাঁ, বাচ্চা এখনই কথা বলছে। এই সিটি স্ক্যানের ঘরে বাচ্চাকে দরজা বন্ধ করে কিস করে নোংরা নোংরা কথা বলে কান খুলে, হ্যাঁ কোন ধরবি তো মেরে ফেলে দেবো, তুই চিনিস না? মা কসম। আরজি কর কাণ্ড নিয়ে যখন পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি মানুষ, হ্যাঁ তৃণমূল কংগ্রেসের কিছু মুখোশধারী কর্মী সমর্থকদের বাদ দিয়ে যখন স্বতঃস্ফূর্তভাবে এবং মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছেন, এবং যে ঘটনাকে পশ্চিমবঙ্গের একটা বেনজির ঘটনা বলে মনে করা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে যখন প্রত্যেকটা মানুষ মহিলাদের ওপর এই নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করছে, ঠিক সেই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে একাধিক ধর্ষণ এবং মলেস্টেশনের অভিযোগ আসছে। গত পর্বে আপনাদের পরিষ্কারভাবে শুনিয়েছি, আমি সকালবেলায় আনন্দবাজার পত্রিকাটা পড়তে গিয়ে দেখলাম প্রায় 9 থেকে 10টি ধর্ষণ, মলেস্টেশন এবং মহিলা নির্যাতনের খবর পেয়েছি, যে খবরগুলো আপনাদের একটি পর্বে প্রত্যেকটি পরপর দেখিয়ে দিয়েছি। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা অত্যন্ত গদগদভাবে বলতে চায়, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বাস করুন, এরকম মহিলা মুখ্যমন্ত্রী মুখ আমাদের চাই না, যে মুখ্যমন্ত্রী থাকা অবস্থাতে, তাও আবার আরজি কর কাণ্ডকে নিয়ে যখন সকলেই প্রায় রাস্তায়, এই রকম একটা সচেতনতামূলক অবস্থাতেও যারা অত্যাচারিত, যারা ধর্ষক, তারাও এখনো পর্যন্ত মাথা নোয়ানোর তো কোনো চিহ্নই নেই। বরঞ্চ আমি নিজে দেখছি যে ঘটনা যেন বেড়েই চলেছে। ধর্ষণের ঘটনা কমা তো দূরে থাক, ধর্ষণের ঘটনা আরজি করের পর থেকে ক্রমাগত, এবং যার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে নাবালিকা, কোথাও ধর্ষণ করে খুন করার মতো মারাত্মক অভিযোগ, এবং হাসপাতালের মধ্যে শ্লীলতাহানি, সেই অভিযোগও শোনা যাচ্ছে। আপনারা জানেন, যেহেতু আরজি কর কাণ্ডটা হচ্ছে হাসপাতালের মধ্যেই ঘটেছিল, সেই কারণেই আরো প্রশ্ন উঠেছিল যে কর্তব্যরত চিকিৎসককে কিভাবে এইভাবে তাকে ধর্ষণ করে খুন করা হলো হাসপাতাল প্রিমিসেসের মধ্যে। আপনাদের আজকে দুটো ঘটনা দেখাবো, গতকালের ঘটনাটাও মনে করিয়ে দেবো। সেটা হচ্ছে, দেখুন হাসপাতালের মধ্যেই কিন্তু কিভাবে ঘটনা ঘটছে। আপনাদের গত পর্বে দেখিয়েছিলাম যে বীরভূমের ইলামবাজারে একজন নার্স এক রোগীর চিকিৎসা করতে গেলে সেই শেখ আব্বাস উদ্দিন তার ব্রেস্টে খুব নোংরা ভাবে হাত দিয়ে দিয়েছিল, সেটা আপনাদের দেখিয়েছিলাম। আজকের পর্বেও না হয় আরো একবার সেই নার্সের বক্তব্য শুনিয়ে দেব। কিন্তু আজকে এই পর্বটা আপনাদের যে জন্য নিয়ে আসলাম, সেটা হচ্ছে, আপনারা ভাবুন, চমকে যাবেন ভিডিওটা দেখলে। এই ঘটনাটা ঘটেছে হাওড়া জেলা হাসপাতালে। হাওড়া জেলা হাসপাতালে মাত্র 12 বছরের একজন কিশোরী তার পরিবারকে সঙ্গে নিয়ে সেখানে এসেছিল বুকে ব্যথা নিয়ে, এবং সেই বুকে ব্যথার জন্য গত শনিবার তাকে সিটি স্ক্যানের জন্য ডাক্তাররা পরামর্শ করে। সেই মতো রাত 10টার সময় তার যখন সিটি স্ক্যান করানো হয়, একেবারেই ঘর বন্ধ করে একজন টেকনিশিয়ান সেই মাত্র 12 বছরের একজন নাবালিকার সঙ্গে যা যা ব্যবহার করেছে, শুনলে আপনারা আঁতকে উঠবেন এবং ভাববেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে রাস্তাঘাট, বাঁশক্ষেত, ধানক্ষেত তো ছেড়ে দিন, হাসপাতালের মধ্যে এমনকি সিটি স্ক্যান রুমের মধ্যেও আপনি নিরাপদ নন। কারণ বক্তব্যটা শুনলেই আপনারা আঁতকে উঠবেন যে কিভাবে একজন 12 বছরের কন্যা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলছে যে আমাকে যখন ঘরের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, জোর করে আমাকে কিস করা হয়েছে, আমার প্যান্টটাকে টেনে খুলে ফেলা হয়েছে, এবং জোর করে তার সঙ্গে অশালীন যা যা করা সম্ভব সবটাই করেছে এক দুষ্কৃতকারী। আপনারা একটু শুধু খেয়াল করে দেখুন যে আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে 10 দিনের মধ্যে নাকি ফাঁসি চায়, এবং আরো অনেক কিছু বলা সত্ত্বেও এখনো পর্যন্ত যারা ধর্ষক বা যাদের মনে এই সমস্ত দূরবৃত্তি রয়ে গিয়েছে, তারা কোথাও গিয়ে ভয়ের লেশ মাত্র নেই। এটা কি সৌজন্যে আমাদের রাজ্য প্রশাসন এবং তাদের তৎপরতা? তার কারণ আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বেশি ভয়ে কে থাকে বলুন তো? আপনারা জিজ্ঞাসা করে দেখবেন, বা আপনারাও কমেন্টে লিখতে পারেন যে আপনি ধর্ষণ করে অতটা ভয়ে ভীত হবেন না, কিন্তু আপনি যদি এই সরকারের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, তাহলে আপনার ভয়ে ভীত হওয়ার যথেষ্টই কারণ রয়েছে। তার কারণ পুলিশ আপনাকে সবসময় নজরে রাখবে, আপনাকে একেবারে সবসময় স্ক্যান করবে। আপনার কোনো বক্তব্য একেবারে কোথাও গিয়ে কোনো কিছু ছোট্ট ভুল করে ফেললেন কিনা যদি হয়, ঘপ করে ঘাটটা ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দেবে। আর আপনি যদি ধর্ষণ করে থাকেন, তাহলে কিন্তু অতটাও কঠোর নয় পুলিশ। পুলিশ প্রশাসনকে চাপ দিতে হবে, আন্দোলন করতে হবে,
খবরগুলোকে ভাইরাল হতে হবে সর্বপ্রথম। এটা খবর যদি ভাইরাল না হয় তাহলে কত এরকম আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে ঘটনা, সেটা কেউ টেরই পাবে না। প্রথম কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে হবে, তাহলে হয়তো পুলিশ গিয়ে নাড়াচাড়া করবে। চোপড়ার ঘটনায় বা বিভিন্ন ঘটনায় আমরা দেখেছি। আসুন আপনারা সেই বক্তব্যটা শুনুন। বাচ্চাদের দয়া করে শোনাবেন না, তার কারণ শোনার যোগ্য নয়। শুনুন বক্তব্যটা, শুনে আঁতকে উঠবেন, আঁতকে শুনুন। বলছে বাচ্চা এখনই দাদা বলছে এই সিটি স্ক্যানের ঘরে বাচ্চাকে দরজা বন্ধ করে কিস করে নোংরা নোংরা কথা বলে কান খুলে হ্যাঁ কোন ধরবি তো মেলা ফেলাবো তুই চিনিস না মা কাসম রুক তুই অভি রুক ये बच्चा को सीटी स्कैन के रूम में ले जाकर किस किया, डरा दिया और उसका पैन फैन भी खोल रहा था। बोलो बाबा बोलो क्या किया? पैन खोला, बोले कभी सब वीडियो देखी हो ঠোঁটের মধ্যে কামড়িয়েছে, ঠোঁট লাল হয়ে গেছে বাচ্চাটা। হ্যাঁ কোনো গার্জিয়ানকে ভেতরে অ্যালাউ করেনি, এদিকে রুম আছে গার্জিয়ান বসার। जब चिल्ला रहे थे सीटी स्कैन करते करते केউ চেঁচায় तो इंजेक्शन दे देंगे। এই বাবা বাদরে টেনে নিয়ে তোকে ইনজেকশন দিয়ে দেবে বলছো, বল বাবা ভাই তুই বাবাকে ভিতরে নে, তো তুই বাবাকে ভেতর দিকে নে। दारा और व्यवस्था করছি, दारा আসুক और বাড়ির লোক আসুক। कहाँ है आपका घर का आदमी? कहाँ है? जल्दी बुलाइए, पुलिस को भी बुलाइए। কোথায় যাচ্ছো? কোথায় যাচ্ছো? হ্যাঁ একটা হসপিটালে এরকম কাণ্ড ঘটার পর একটা বাচ্চাকে নিয়ে নাটক করছে, ও কোথায় রে? দরকার ওই জানলা খুলতে পারলিস ধর। হ্যাঁ দাঁড়া। শুনলেন বন্ধুরা, বলুন কেমন লাগলো? হ্যাঁ বিশ্বাস করুন এইভাবেই প্রশ্ন করছি, কেমন লাগলো? আপনারাই তো, আপনাদের মধ্যেই তো অনেকেই আবার ভোট আসবে, আবার লাইনে দাঁড়াবেন, আবার তৃণমূলকে ভোট দেবেন, আপনাদের মধ্যেই অনেকে। তাহলে আপনারা বলুন এই যে ঘটনাগুলো আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে নিশ্চিতভাবে, উপভোগ করছেন তো? একজন সরকারি চিকিৎসক 36 ঘন্টা ডিউটির পর রাতে যখন রেস্ট নিচ্ছিলেন তখন তাকে ব্রুটালি খুন করে, ধর্ষণ করে কিভাবে তার পরিণতি করা হয়েছে সেটা আপনারা দেখেছেন। তথ্য প্রমাণের লোপাটের জন্য পুলিশ যা যা করা সম্ভব সেটা করেছে, সুপ্রিম কোর্টও তার উল্লেখ করেছে। এ নিয়ে রাজ্য জুড়ে, দেশ জুড়ে, পৃথিবী জুড়ে যখন আন্দোলন চলছে তখন পশ্চিমবঙ্গের ধর্ষকরা কোথাও গিয়ে মনে করছেন না যে তাদের বোধহয় এবার সংযত হওয়ার দরকার রয়েছে, তাদের বোধহয় একটু পিছিয়ে আসার দরকার রয়েছে, কারণ এটা ঠিক নয়। প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে। দেখুন আজকে প্রশাসন কিভাবে কপিল সিব্বালদের নামিয়ে এই ধর্ষকদের আড়াল করার চেষ্টা করছে। সেই কারণেই হয়তো এই পশ্চিমবঙ্গের হাজারো হাজারো লাখো লাখো যে ধর্ষকগুলো এখনো লুকিয়ে রয়েছে, এখনো বসে রয়েছে, যারা হয়তো এখনো প্ল্যান করছে সুযোগ পেলেই এইরকম আর্জিকর কাণ্ড ঘটাবে, তারা কি নিশ্চিন্ত, তারা কি আনন্দ পাচ্ছে যে ধর্ষণ করলে সাজা পাওয়া যায় না, ধর্ষণ করলে প্রমাণ লোপাটের খেলা খেলা হয়, এবং সেই প্রমাণ লোপাট করা হয়েছে বা করা হয়নি এর তত্ত্বের মধ্যে ধর্ষকরা আদেও ধরা পড়বে না, তারা নিশ্চিন্ত, তারা সেফ, তারা আমার আপনার সামনে ঘুরে বেড়াবে, তারা দ্বিতীয়বার ধর্ষণ করার সুযোগ পাবে। সৌজন্যে আমাদের রাজ্য প্রশাসনের এত সুন্দর ভূমিকা। আপনারা যারা ভাবছেন যেটা বিচ্ছিন্ন ঘটনা, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিশেষ করে যারা ফ্যান রয়েছেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো করে যারা মনে করছেন এটা বিচ্ছিন্ন ঘটনা, আপনাদের ওই ঘটনাটা মনে করিয়ে দিতে চাইবো যে ঘটনাটা গতকাল আপনাদের দেখিয়েছিলাম। এছাড়াও একাধিক ঘটনা আমার কাছে রয়েছে, আমার কাছে তথ্য রয়েছে, ভিডিও রয়েছে, সেগুলো হয়তো দেখানোর সুযোগ পাবো আপনাদের। নাবালিকাকে কিভাবে ধর্ষণ করা হয়েছে, তার বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ জানাচ্ছে সেখানকার সাধারণ মানুষ, এরকম প্রচুর ভিডিও রয়েছে। এই 1-2 দিনকার মধ্যেই, এরকম না 1 বছরের তথ্য আপনাদের সামনে বলছি, 1 বছরের তথ্য বলতে গেলে আমার হয়তো 2 মাস 6 মাসের ভিডিও টানা বানাতে হবে। এবার আপনাদের দেখায় সেই নার্সের বক্তব্য। ইলামপুরের স্বাস্থ্য কেন্দ্রে রোগী সেজে একজন চলে আসে এবং নার্স যখন তার ট্রিটমেন্ট করার জন্য রাত্রির জাগরণ করে তার কর্তব্য পালন করছিলেন, যখন সেলাইন দিচ্ছিলেন, তখন নার্সকে কাছে পেয়ে কি অভব্য আচরণটা করেছেন নার্সের মুখ দিয়ে শুনে নিন। আপনারা শুনেছেন, যারা শোনেননি শুনুন আরো একবার। আমাদের রাজ্য প্রশাসন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা নিশ্চিন্ত ব্যবস্থা করে রেখেছে স্বাস্থ্য কেন্দ্রগুলোর মধ্যে, শুনুন। আপনার ঠিক কি অভিযোগ আর কি ঘটনা ঘটেছে? অ্যাকচুয়ালি 8:30টার দিকে হচ্ছে নাইট শিফটটা আমি অন হয়েছে অনেকক্ষণ, তো 8:30টার দিকে একটা পেশেন্ট এসেছিল, শেখ আব্বাসউদ্দিন নাম। তো উনি ফিভার কমপ্লেন নিয়ে এসেছিলেন, তো ওনাকে একটা স্যালাইন এবং ইঞ্জেকশন অর্ডার মানে ডক্টর লেখেন, তো আমি ওটা দিতেই গেছিলাম। পেশেন্ট ট্রলিতে ছিল, তো চ্যানেল করার জন্য গেছি, তো পেশেন্টের ডিরেক্টলি, ওর বাড়ির লোক তো আছেই, কিন্তু ডিরেক্টলি পেশেন্ট এসে আমার পুরো ব্রেস্টটা একদম টাচ করলো এবং খুব বাজেভাবে।
ঠিক আছে, ওটাই কমপ্লেন। এবার অবশ্যই আমি একজন মেয়ে, তো আমার তো এখানে সিকিউরিটি নিয়ে একটা প্রশ্ন এসেই যায়। আপনি কি এটা নিয়ে কমপ্লেন করেছেন? হ্যাঁ করেছি। পুলিশে কমপ্লেন করেছেন? হ্যাঁ করেছি, রিটার্ন কোথায় করেছি। কমপ্লেন করেছেন একটু বলুন। আমাদের ইলামবাজার পুলিশ স্টেশন কমপ্লেন করেছেন, কি অভিযোগ করেছেন আপনি? অভিযোগ ওটাই যে পেশেন্ট আমার সাথে মিসবিহেভ করেছে, এটা যেন আর কারোর সাথে না হয়। একটা অন ডিউটি স্টাফের সাথে এরকম হচ্ছে, তো আমার না হয় এটা সব অন্য কারোর সাথেও হতে পারতো, আমার জায়গায় অন্য কেউ থাকতে পারতো না। তো ওই কারণে নিরাপত্তা নিয়ে কি বলবেন? নিরাপত্তা তো অবশ্যই দরকার, আর ওই সময় তো কি আর বলবো, অবশ্যই দরকার। নাইট শিফটে ডিউটি করছি। আপনি আপনার উদ্বোধন কর্তৃপক্ষ জানিয়েছেন? সবাই জানেন, অলরেডি দিদি আছেন, স্যারও এসেছিলেন, আমার যে বিএমওইচ স্যার আছেন উনিও এসেছিলেন, সবাই আছেন। পুলিশ কি এসছে? পুলিশও এসছে। শুনলেন বন্ধুরা, দেখুন হাসপাতালের মধ্যে যদি এই একের পর এক ঘটনাগুলো ঘটতে থাকে তাহলে বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের আনাচে কানাচে যারা ধান খেতে কাজ করে, যারা পাট খেতে কাজ করে, যারা রাত্রির বেলায় বাসে করে একা বাড়ি ফেরে, যারা সবজি নিয়ে, যারা লোকাল ট্রেনের ভেন্ডারে রাত্রিরে বাড়ি ফেরে, তাদের কি অবস্থা হয়। তাদের জন্য সিবিআইও নেই, তাদের জন্য কলকাতা পুলিশও নেই, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ও নেই, তাদের জন্য আমরাও নেই। আমরা কতগুলো ঘটনার প্রোটেস্ট করেছি বলুন তো। এই যে এত ঘটনা ঘটছে, আপনি এই আরজি করের কাণ্ড থেকে যদি এখনো পর্যন্ত খেয়াল করে দেখেন, পুলিশ হয়তো তথ্যটা সঠিকভাবে দিতে পারবে, কিন্তু আমার ধারণা ধর্ষণ, মলেস্টেশনের মতো অন্তত 20-25টা ঘটনা ঘটে গিয়েছে, তার মধ্যে মেরে দেওয়া হয়েছে, ধর্ষণ করা হয়েছে, এর মধ্যে 8-10টা তো হবেই। পুলিশ প্রশাসন হয়তো সঠিক তথ্যটা দিতে পারবে, আমার তথ্যটা 100% সঠিক ধরে নেবেন না, কিন্তু সংবাদ মাধ্যম দেখে অন্তত আমার তেমনটাই মনে হয়েছে। এবার আপনারা বলুন, হাসপাতালের মধ্যে এত লাইট, এত মানুষ, এত লোকের উপস্থিতি, সম্ভবত পুলিশেরও উপস্থিতি, নিরাপত্তা রক্ষীদেরও উপস্থিতি, তারপরেও যদি এই কাণ্ডগুলো ঘটে, এই কাণ্ডগুলো ঘটানোর সুযোগ পাওয়া যায়, তাহলে ভাবতে পারেন যে আনাচে কানাচে কত ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলো কি সামনে আসছে। মানে যতক্ষণ না ঘটনাটা আপনি এখন ফেসবুকে দেবেন বা টুইটারে দেবেন, ততক্ষণ বোধহয় পুলিশও নড়ে চড়ে বসে না। তাই আপনাদের বলবো, যারা বক্তব্যগুলো শুনছেন, যেহেতু আমাদের এই পুলিশ প্রশাসনের ওপর এক বিন্দু ভরসা নেই, যদি আপনার সঙ্গে কোনো ঘটনা, শুধুমাত্র যে শ্লীলতাহানি বা ধর্ষণের ঘটনা বলছি না, যদি কোনো ঘটনা, অনৈতিক ঘটনা ঘটে থাকে, দয়া করে মোবাইলে ভিডিও বা অডিওর এভিডেন্সটা রাখবেন। দরকার পড়লে সংবাদ মাধ্যমের সঙ্গে যোগাযোগ করবেন, সেই ভিডিও বা এভিডেন্সগুলো তাদেরকে বলবেন দেখাতে। তার কারণ পুলিশ স্টেশনের কাছে যোগাযোগ করে আপনি যদি ব্যর্থ হয়ে ফিরে আসেন, এফআইআর যদি পুলিশ না নেয়, তাহলে এটুকু আমি শিওর যে সোশ্যাল মিডিয়ায় যদি ভাইরাল হয়, তখন পুলিশ প্রশাসন বাধ্য হয়ে তাদের কাজ করতে বাধ্য হবে। হয়তো পুলিশ প্রশাসনের খুব একটা ইচ্ছা থাকে না এই ধর্ষকদের কেন আবার বিব্রত করা, ওরাও তো মানুষ, ওদেরও তো একটা লাইফ রয়েছে। আরে ধর্ষণ করেছে বলে তো কি হয়েছে, তা বলে ওদেরকে, একটাই তো ধর্ষণ করেছে, তা বলে ওদেরকে এতটা কি এরকম কড়া হাতে দমন করতে হবে? ও ছেড়ে দিন। যারা এরকম মনে করছেন, দয়া করে নিজেদেরকে নিজেরাই বাঁচাতে হবে, আমাদের ফ্যামিলিদের আমাদেরকেই বাঁচাতে হবে। আপনারা যদি ছোটখাটো ঘটনা, ধর্ষণের ঘটনা ছেড়ে দিন, যে কোনো অনৈতিক ঘটনা ঘটে থাকে, মোবাইলে এভিডেন্সটা রাখা এই জন্যই জরুরি। পুলিশ প্রশাসন যদি এফআইআর নিতে না চায়, কারণ হয়তো তৃণমূলের কোনো নেতৃত্ব হলে পুলিশ প্রশাসন জানেন আবার এফআইআর নেয় না, তাহলে সেই সমস্ত ঘটনাগুলো আপনাকে নিয়ে কোনো সংবাদ মাধ্যমের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে সেই তথ্যগুলো তুলে দিতে হবে। নিজের পক্ষে আমাদের মতো ইউটিউবারদের সঙ্গে অন্তত যোগাযোগ করে সেই তথ্যগুলো তুলে দিতে হবে, যাতে করে সেই ঘটনাগুলো আমরা দেখানোর পর সমাজে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার পর আমাদের পুলিশ নড়ে চড়ে বসে। তার কারণ এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, মহিলা মুখ্যমন্ত্রী, তার আমলের পুলিশ, তারা এত সহজে নড়ে চড়ে বসে না। হ্যাঁ, আপনি যদি প্রোটেস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করতে গিয়ে এমন কোনো ছোটখাটো ভুল করে ফেলেন, তাহলে কিন্তু পুলিশ আপনাকে, যেখানেই আপনি থাকুন, টেনে আপনাকে কিন্তু গারদের মধ্যে ভরবেই। কিন্তু এই যে এত ধর্ষণের মতো ঘটনা ঘটে যাচ্ছে, আনন্দবাজারের মতো একটা পত্রিকা যদি এতগুলো ধর্ষণের অভিযোগ জানাতে পারে, তাহলে ভাবুন রাজ্য জুড়ে পুলিশ স্টেশনগুলোতে একদিনে কতগুলো ধর্ষণ বা শ্লীলতাহানির অভিযোগ পড়ছে। এই তথ্য পুলিশ আমার আর আপনার কাছে কোনোদিন তুলে দেবে না। সেই জন্যই সত্যি অবাক লাগে যে কোন দিকে পশ্চিমবঙ্গ চলছে। বিশেষ করে আরজি করের মতো ঘটনা নিয়ে যখন এরকম ভয়ঙ্করভাবে মানুষ ক্ষিপ্ত, রাস্তায় নামছেন, ধর্ষকদের ভয়ের লেশ মাত্র নেই, কোথাও তারা ভীত নয়। তার কারণ কোথাও তারা মনে করছেন না তাদের সাংঘাতিক পানিশমেন্ট দেওয়া হবে, কোথাও তারা মনে করছেন এই প্রশাসনের আমলে তারা নিশ্চিন্ত, কিচ্ছু তাদের করা হবে না। ওই বড় জোর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে কিছুদিনের জন্য জেল খাটতে হবে, তারপরে আবার ঠিক তারা মুক্তি পেয়ে আরো একটা নতুন কাণ্ড ঘটানোর সুযোগ তারা ঠিক পাবেন। এই হচ্ছে পশ্চিমবঙ্গের ব্যবস্থা। দয়া করে প্রোটেস্ট করুন। যদি এখনো ভাবেন চুপ করে বসে থাকবেন, ঘরে আগুনটা আমারও লাগেনি,
তাহলে আজকে যারা নির্যাতিতা হচ্ছে তাদের পরিবারও সম্ভবত একদিন ভেবেছিল আমরাও চুপ করে বসে থাকবো, আগুনটা আমাদের পরিবারে লাগেনি। তাই আগুন নিজের পরিবারে যতক্ষণ লাগবে ততক্ষণের জন্য অপেক্ষা করবেন না, তার কারণ জানেন কার্মা রিটার্নস। আপনি যে কর্ম করবেন সেটাই কিন্তু রিটার্ন হবে। অর্থাৎ এটা আমি বিশ্বাস করি যে আপনি যদি মুখ বন্ধ করে বসে থাকেন তাহলে আপনার বিপদের দিনেও সমাজ মুখ বন্ধ করে বসে থাকবে। অন্যের ঘরে হয়েছে বলে আমি চুপচাপ, এই যদি আপনার ধারণা হয়ে থাকে তাহলে ভগবান না করুক কোনো বাজে ঘটনা যদি আপনার বা আপনার পরিবারের সঙ্গে হয়ে থাকে, গোটা সমাজ যদি নীরব ভূমিকা পালন করে থাকে, সেদিন আপনাদের কষ্টটা ফিল হবে যে না, এটা বোধহয় করাটা ঠিক নয়। তাই নিশ্চিতভাবে প্রতিবাদ করুন, যে যেখানে আছেন অন্যায়ের কাজের প্রতিবাদ করুন। আমি কোনোদিন ন্যায় কাজের প্রতিবাদ করতে বলিনি, আমি অন্যায় কাজের প্রতিবাদ করতে বলেছি, আমি শ্লীলতাহানির প্রতিবাদ করতে বলেছি, ধর্ষণের প্রতিবাদ করতে বলেছি, মহিলা সুরক্ষার জন্য যারা সুরক্ষা বিঘ্ন করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে বলেছি, আর শাসকের চোখ খুলে রাখার জন্য, সচেতনতার জন্য আপনাদের আওয়াজ তোলার কথা বলেছি। নিশ্চিতভাবে সেটা যদি না করতে পারেন তাহলে এই ঘটনাগুলো থামার কোনো লেশমাত্র নেই, সেটা আপনারা প্রমাণ পাচ্ছেন। কি বলবেন? অন্তত আর মুখ বন্ধ নয়।